তো এখন গ্র্যাভিটেশন পড়াবো তোমাদের, গ্র্যাভিটেশন। ঠিক আছে? জি। মহাকর্ষ বা অভিকর্ষ। আজকে ষষ্ঠ অধ্যায় শুরু হবে ভাই। নতুন অধ্যায়। তাহলে হচ্ছে মহাকর্ষ বা তাহলে মহাকর্ষ। তাহলে এখন প্রশ্ন আসি প্রথমে, এদিকে দেখো তো ভাই, যেটা যেটা করাবো গ্র্যাভিটেশন 1, লেকচার হচ্ছে গ্র্যাভিটেশন 1। ঠিক আছে? এরকম কয়েকটা লেকচার থাকবে, সেটা দেখো। গ্র্যাভিটেশন 1-এ আমরা যদি একটু দেখি, দুইটা এরকম নিলাম। এই একটা বস্তু নিলাম, এটা একটা বস্তু নিলাম। তাহলে এর ভর দিলাম হচ্ছে এই বরাবর আর কি, এর ভর কেন্দ্র মাঝখানে থাকবে, এর ভর কেন্দ্র মাঝখানে। নিরেট গোলক নিলাম দুইটা, এর ভর হচ্ছে m2 m1, এর ভর হচ্ছে m2। তাহলে এখন দেখো তো ভাই, এই বরাবর দিলাম, এই বরাবর ডিস্টেন্স দূরত্বটা দিলাম। কোনো বই দূরত্ব থাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, কোনো বই দূরত্ব আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝেছ? তাহলে এখন দেখো তো ভাই, এ দিলাম, এটা প্রথম বস্তু, এটা কোন বস্তু? তাহলে হচ্ছে প্রথম বস্তুর আকর্ষণ বল দ্বিতীয় বস্তুর কারণে। এটা দিলাম, এই দুটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে মহাবিশ্বের। এটা দিলাম হচ্ছে দ্বিতীয় বস্তুকে আকর্ষণ করবে কোন বস্তুর কারণে বলো তো? প্রথম বস্তুর কারণে দ্বিতীয় বস্তুর আকর্ষণ বল। আর এটা প্রথম বস্তুর আকর্ষণ বল কার কারণে? দ্বিতীয় বস্তুর আকর্ষণ। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বস্তুর আকর্ষণ বল দ্বিতীয় বস্তুর কারণে, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আকর্ষণ বল কার কারণে? প্রথম বস্তুর কারণে। দুইটাই বস্তু আছে মনে করো, কোনো কিছু নাই। এখন নিউটনের মহাকর্ষের সূত্র কি আমি যদি বলি সূত্র, তোমরা এটা হাই স্কুলে মেবি পড়ে আসছো, সবাই সবাই জানো যে নিউটনের মহাকর্ষের সূত্রটা কি। স্যার আইজাক নিউটন নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক আছে ভাই, নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল একটু বলো। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কি করে? তাদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। খালি আকর্ষণ না। তাহলে এখন লেখা শুরু করো। মহাবিশ্বের, খাতা কলম নাও, লেখো ভাই, সঠিকটা শিখতে হবে কিন্তু। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, প্রতিটি বস্তুকণা, এটাই কিন্তু হোমওয়ার্ক, সামনের দিনে দেখবো। যারা ক্লাসে আজকে নাই তাদের খবর আছে। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই মহাবিশ্বের সব বলই হচ্ছে আকর্ষণ বল, এখানে কোনো বিকর্ষণ বল নাই। আকর্ষণ করে। তাহলে কি পেলাম? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান আকর্ষণ বলের মান বস্তুকণা দুইটির ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুকণা দুইটির ভরের গুণফলের সমানুপাতিক। ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই হলো আমাদের কিসের সূত্র, সামনের দিনে ধরবো এটা। তাহলে নিউটনের মহাকর্ষের সূত্র কি হবে? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুইটির ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের দূরত্বের কি বলতো তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সবার তোলা হয়েছে? ভাইয়া হ্যাঁ বলো। ওই F12 আর 21 দ্বারা কি বুঝাচ্ছে? ভাই এখানে দুইটা বস্তু আছে, তাহলে কি করতেছে এদিকে দেখো তো ভাই, এই যে F12, ঠিক আছে, আর এখানে কত দিছি, এটা 1 নম্বর বস্তু। ভাই এটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর বস্তু, এটা কয় নম্বর বস্তু বলো তো? 2 নম্বর বস্তু। ঠিক আছে, এটা মনে করেন এর বস্তু দুইটা, এর ভর M1, এটা দ্বিতীয় বস্তু, এর ভর হচ্ছে M2। ঠিক আছে, এই প্রথম বস্তুর উপর আকর্ষণ বল কোন বস্তুর কারণে বলো তো? প্রথম বস্তুর উপর আকর্ষণ বল দ্বিতীয় বস্তুর ভরের কারণে। এটা মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর আকর্ষণ বল এই একে আকর্ষণ করবে না, দ্বিতীয় বস্তুর উপর আকর্ষণ বল কার কারণে? প্রথম বস্তুর কারণে। মানে প্রথম বস্তু এর দিকে টানবে, দ্বিতীয় বস্তু এর দিকে টানবে, এটাই বুঝেছি। ক্লিয়ার, বুঝিছো? হ্যাঁ। তাহলে আচ্ছা, মহাকর্ষ আমরা এই পড়া শুরু করলাম। এই অধ্যায় কত এটা বলো তো? ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে, আচ্ছা এখন কয়জন আছে আপনি যদি বলো তো? 9 জন। আচ্ছা, তাহলে মনে থাকবে সূত্র কিন্তু আমি ধরবো, একজ্যাক্ট পারতে হবে। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, তাদের সংযোগ কি একে অপরকে কি করে বলতো? তাদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুইটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমি লিখি ভাই, এখন যদি এই যে ভর আমি বলেছি 1 নম্বর, দেখো তো দুইটি ভরের গুণফলের M1 আর গুণ দিলাম হচ্ছে M2, এর গুণফলের কি সমানুপাতিক, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং এই বল হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কোন জায়গায় দূরত্ব আর দ্বারা প্রকাশ করা হয়, কোন জায়গায় দূরত্ব ডি দ্বারা প্রকাশ করা হয়, তুমি যেটা দ্বারা করবে সেটা রাইট। ধরো আমি আর দ্বারা করলাম আর স্কোয়ার, তাহলে 1 এবং 2 সমীকরণ থেকে ভাই সমানুপাতিক সূত্র অনুসারে, এদিকে দেখো তো ভাই কি সূত্র? সমানুপাতিক। ঠিক আছে, 1 ও 2 থেকে 22। এই তোমরা কি লেখা বুঝতে পারছো? আজকে সুন্দর হচ্ছে আপনার লেখাপড়া। ওই আর কি, আজকে হচ্ছে চেয়ার একটু উঁচু করছি, বুঝছো? তাহলে দেখো 1 ও 2 নং হতে সমানুপাতিক সূত্র অনুসারে ভাই, তাহলে সূত্র অনুসারে কি পাই ভাই? সমানুপাতিক হচ্ছে এপারে যদি একই হয় আর এপারে যদি এরকম হয়, তাহলে এপারে দুইটা যদি সেম হয় একটা নিতে হবে। তাহলে এফ সমানুপাতিক কি হবে? M1 M2 ডিভাইডেড বাই কি হবে বলো তো ভাই? আর স্কোয়ার। এখন সমানুপাতিক যদি তুলে দিতে চাই তাহলে সমানুপাতিক ধ্রুবক বসাতে হবে। কি বসাতে হবে? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক যদি বসাতে চাই তাহলে এফ ইকাল টু সমানুপাতিক ধ্রুবক হচ্ছে জি বসাতে হয়। জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, যেটা কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, পৃথিবীর সব জায়গায় এর মান সেম। আগুন, পানি, বাতাস, তরল পদার্থ, কঠিন পদার্থ, যার মধ্যেই নাও না কেন, জি এর মানের কখনো পরিবর্তন কখনো হবে না। জি কে কি বলা হয় বলতো ভাই? মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এটা একটু নোট করে ফেলো, নোট এই যে এই সূত্রটা, ঠিক আছে, সেটা দিচ্ছে করে ফেলো। এটা আমাদের একটা সূত্র বলে। এটা ভাই সমানুপাতিক যদি এরকম হয়, সমানুপাতিকের নিয়ম হচ্ছে দুই পাশে এফ আছে, ঠিক আছে, এ পাশে কি আছে? গুণন না? তাহলে এই পাশে যদি একই থাকে এরকম হবে না, দুইটা গুণ করে এফ স্কয়ার হবে না, একটাই হবে। এই একটার সমান সমান এ পারে দুইটা গুণ হবে। তাহলে দেখো তো এর সাথে এটা গুণ দিলে কি হবে? 1 এর সাথে উপরে গুণ হবে আর নিচে কি হবে? আর স্কয়ার। বুঝেছো? আচ্ছা, তাহলে জি এর নাম কি বলো তো ভাই? জি কে বলা হয় হচ্ছে, লেখা দিলাম, লেখো, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এর মান কখনো চেঞ্জ হবে না,
সেটা যেখানেই হোক, ঠিক আছে। তো এর মান কত সেটা যদি একটু বলি, একটু দেখা, এখানে দেখো ভাই। তাহলে জি এর মান আমরা একটু কাজ যদি করি তাহলে কি দেখতে পাবো, এদিকে দেখো, এখানেই দেখলাম সাইডে লেখি আর কি, এটা না একটু কাজ করি। তাহলে ভাই দেখো তো, জি এর মানটা হচ্ছে, জি এর একক নিয়ে পরে কাজ করতেছি, জি এর মানটা হবে এদিকে দেখো, এই অনেক সময় পরীক্ষায় আসে, এটা মনে করতে হবে ভাই, 6.67, ঠিক আছে। অনেক বই 3 লেখা থাকে, 6.673 আর 6.67 এতটুকু মনে করলে হবে। দেখো 10 ইনভার্স 11, এর একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ভাই এভাবে যদি না লাগাই যে পার, এভাবে না দাও তাহলে ইনভার্স দিতে হবে, মানে এটা মানে ভাগ চিহ্ন, ঠিক আছে। ভাগ হলে উপরে গেলে কি হবে বলো তো, 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এই একই ব্যাপার, যা বলবা তাই রাইট। তো অনেকে একক ভুল করে ভাই, একক কিভাবে ভুল করে একটু দেখা, এই তোমরা একক বলে যাবে না, সূত্র কি ছিল বলো তো ভাই, সূত্র ছিল তো এরকম, এপিকাল টু কি বলে, সূত্র কি লিখলাম বলো, জি m1 কি বলো m2 ডিভাইডেড বাই কত ছিল ডি স্কয়ার। এই জি এর একক ভুলা যাবে না, একক কিভাবে তোমরা বের করবে পরীক্ষায় যদি ভুলে যাও, জি ইকাল টু কত হবে বলো তো ভাই, এটা এখানে ভাগ আছে, এবারে গেলে গুণ হবে, তাহলে কি হবে এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে এটা যদি হয় তাহলে ভাই দেখো তো, বলের একক কি বলো, নিউটন না, বলের একক নিউটন উপরে নিলাম, আর ডি মানে দূরত্ব, দূরত্বের একক মিটার, তার উপর স্কয়ার আছে, তাহলে কি হবে মিটার স্কয়ার। এই ভরের একক কেজি, তো দুইটা ভর গুণ আছে, তাহলে কেজি আর কেজি গুণ করলে কি হবে কেজি স্কয়ার না। তাহলে ভাগ উপরে থাকলে কি হবে বলো তো, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স কত 2। ক্লিয়ার? এই কে বুঝেন এখন বলো। এখন প্রশ্ন হচ্ছে, এই বুঝতে পারছো ভাই? আচ্ছা, তাহলে প্রথম পেজটা গেল, এখন যদি দেখাই দ্বিতীয় পেজে যাই ভাই, দ্বিতীয় পেজে যদি আমরা একটু দেখি এই মহাকাশীয় বল কার কার উপর কাজ করে, এদিকে দেখো তো, লেখো এফ ইকাল টু আমরা কি পাইছি বলো, m1 m2 ডিভাইডেড বাই কত আর স্কয়ার বা ডি স্কয়ার যাই, ঠিক আছে ভাই। এখন লেখো তো এই বল কিসের উপর নির্ভর করে, দেখো এই বল কি কি বিষয়ের উপর কাজ করে দেখো তো ভাই, আমি একটু লেখা দিই। হ্যাঁ, 1 নম্বর লেখো, এটা মহাকাশীয় বল, কি বল, মহাকাশীয় বল, বুঝেছে, কেন্দ্র বরাবর ক্রিয়া করে, কি বরাবর ক্রিয়া করে, কেন্দ্র বরাবর, এই কেন্দ্র বরাবর মানে ভর কেন্দ্র বরাবর, ক্রিয়া করে। এটা কেন্দ্র মানে হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে, কোন কেন্দ্র আবার, এটা ভর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, দেখো তাহলে মহাকাশ বল ভর কেন্দ্র বরাবর ক্রিয়া করে 1 নম্বর। এখন 2 নম্বর কি যদি দেখি, এই বল শুধু আকর্ষণ ধর্মী, এখানে কোনো বিকর্ষণ নাই। তোমাদের সেকেন্ড ইয়ারে যখন পড়াবো, চার্জ পড়াবো, স্থির তড়িৎ পড়াবো, তখন আবার দেখবা বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে আর সমধর্মী চার্জ বিকর্ষণ করে, কিন্তু মহাকাশ বল শুধু আকর্ষণ, এখানে কোনো বিকর্ষণ ধর্মী নাই। তাহলে মহাকাশ বল শুধু কি হবে বলো তো, খালি টানাটানি করবে, হ্যাঁ আকর্ষণ ধর্মী, এখানে কোনো বিকর্ষণ নাই, অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে। এই 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। তুমি দুইটা বস্তু যদি শূন্য মাধ্যমে রাখো 1 মিটার দূরত্বে, যে বলে আকর্ষণ করবে মহাকাশ, ওই দুইটা ভর যদি পানির মধ্যে রাখো সেই বলে আকর্ষণ করবে। মাধ্যম কোনো ডাজ নট ম্যাটার, তাহলে কি হবে বলো তো, মাধ্যমের উপর এই বলটা নির্ভর করে না, কার উপর নির্ভর করে না, মাধ্যমের উপর ভাই, মাধ্যমের উপর নির্ভর করে না। মাধ্যমের উপর নির্ভর করে না, তার মনে থাকবে এমসিকিউ। তোলা হলে বলো, কোশ্চেন 1-এ যাবো। তোলা হয়েছে? দেখো কোশ্চেন 1 সহজ অঙ্ক দিয়ে শুরু করি।
কোশ্চেন 1 লাগো তো। কোশ্চেন 1 বলছে এরকম, দেখো ভাই এখানে 2 কেজি ভরের একটা বস্তু আছে। কয় কেজি ভরের বস্তু? 2 কেজি। 2 কেজি। আর এখানে আছে 10 কেজি ভরের একটা বস্তু, 10 কেজি। দেখ এখানে একটু ইয়া হয়ে গেল আর কি, ডিলিট করি। ঠিক আছে, ঘুম পাচ্ছে নাকি? তাহলে মাঝে মধ্যে আমি পড়া ধরবো, দাঁড়াও। করতে বলেন তো। এই সবাই মিউট করো, 2-1 জনে খালি খোলা রাখো, তাদের সাথে কথা বলতে পারি। আর যার প্রশ্ন করার থাকবে, বুঝতে পারবে না, সাথে সাথে প্রশ্ন জিজ্ঞেস করবা, নাহলে খালি ক্যাসকুস শব্দ হচ্ছে ভাই। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এখন যদি বলে 1 নম্বর, এদের মধ্যবর্তী মহাকর্ষ বল কত? এদের মধ্যবর্তী কি বল কত? মহাকর্ষ, যে গ্র্যাভিটেশন ফোর্স কত ইকুয়াল টু হোয়াট, এরকম চাইছে প্রশ্ন। তাহলে তুমি জানো ভাই ফোর্স ইকুয়াল টু কি হবে বলো তো? এর নাম দিলা m1, এর নাম দিলা কত? m2। তাহলে সূত্র কি জানি বলো তো? জি m1 m2 ডিভাইডেড বাই কি আর স্কয়ার। তাহলে জি এর মান তুমি ভালো করে জানো কত ভাই বলো তো? জি সাইডে গুণ থাকা মানে উপরে গুণ থাকা না? তাহলে 6.673 ইন্টু 10 ইনভার্স কত? 11। এই প্রথমটার ভর কত? 2 কেজি না? এই যে 2 কেজি, 2 কেজি। তারপরেরটার ভর কত? 10 কেজি। আর মানে 2 মিটার, 2 এর উপর স্কয়ার। এই অঙ্ক করলে যা হয় তোমরা একটু করে নিও। এত নিউটন, ওই ক্যালকুলেটর বসায় এত নিউটন। ঠিক আছে, এখন কোশ্চেন 2তে যাই। কারো কোনো সমস্যা এই প্রশ্নতে? ভাই বলের একক নিউটন, নিউটন আকর্ষণ করতেছে, এটা একক হবে নিউটন। আর এগুলো ক্যালকুলেশন করে নেওয়া, ক্যালকুলেশন সহজেই করা যাবে। দেখো তোমাদের মুখে মুখে শিখাই। এই 2 স্কয়ার মানে কয়টা 2 আছে বলো তো? 2টা না? এই মুখে মুখে ক্যালকুলেশন কিভাবে করবা? এইদিকে দেখো, মুখে বা ওই যে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষায় কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে ক্যালকুলেটর ছাড়া এক্সাম, তখন করবা ভাই 2 স্কয়ার মানে কয়টা 2 আছে বলো? 2টা, 2 তো। কয়টা 2? 2টা। তো মিশা দিলাম এটা। 2 স্কয়ার মানে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো ভাই। 2 into 2 2 into 2 লিখলে সমস্যা আছে? এই 2 এই 2 কাটে, না। এই 2 এর সাথে এটা যদি 10 কাটে তাহলে 5 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার দেখবা ওই যে এমসিকিউ থাকবে কাছাকাছি, এদিকে 5 6, এই যে এটা চেঞ্জ করার দরকার নাই, এটা যা আছে তাই রাখবা, 10 ইনভার্স 11। তাহলে এই যে 6 এর সাথে 5 গুণ করলে 5 6 30। 30 ঠিক আছে, এটা একটু গুণ করে দেখবা, গুণ করতে পারবা তোমরা, সমস্যা নাই। এটা মুখে মুখে করতে পারবা। 6.673 ইন্টু 5, গুণ দিলেই পারবা আর কি। তো যা হবে তাই বসায় দেবে, এত নিউটন করবা। তাহলে যে 3 5 15 5, হাতে থাকে 3.336 গুণিত 10 to the power 10। এই এখন আমি মুখে মুখে হিসেব করতেছি, 10 to the power 10 বলেছি, আমি কিন্তু 11ই রাখিছি। 11 রাখলে কি করতে হবে বলো তো ভাই? এই 5 এর সাথে কাকে গুণ দিতে হবে বলো? 6.673, সেটা বসাতে হবে এখানে। বুঝতে পারছো? 10 নিয়ে আসলে কিন্তু একটা দশমিক চলে যাবে, উপরে কিন্তু 11ই রাখছি, ওটাই সঠিক। 33.365। 33.365। আচ্ছা, এটাই আনসার। এর পরেরটাতে গেলাম, কোশ্চেন 2তে যাই। কোশ্চেন 2, কারো কোনো প্রবলেম থাকলে ভাই বলবা, সাথে সাথে ইয়া করবা আর কি, স্পিকার অন করবা, মাইক্রোফোন অন করবা, করে হচ্ছে বলবা, নাহলে তো বুঝতে পারবো না। আমি যখন চলে যাবো অন্য পেজে, ধরে নিলাম কারো কোনো কথা নাই, মানে সবাই বুঝিছো। তাহলে সবাই যেহেতু বুঝে গেছে ওইটা, কোশ্চেন এবার 2তে যাই। কোশ্চেন 2তে কি বলিছে? এরকম প্রশ্ন প্রায় ছেলেবেলা ভুল করে, কিন্তু একটু ভালোভাবে দেখবা। কোশ্চেন 2তে বলিছে এরকম একটা গোলক আছে, গোলক। গোলক কিন্তু আবার ভাই ফাঁপা গোলক। ঠিক আছে, ফুটবল মনে করো, কি বল এটা বলো তো ভাই? ফুটবল। এরকম ফুটবল পাশাপাশি লেগে আছে দুইটা, দুইটাই সমান আয়তনের ফুটবল, সমান সমান ফুটবল। এটারও ব্যাসার্ধ আর, এটারও ব্যাসার্ধ কি বলতো ভাই? আর। এটারও ব্যাসার্ধ আর, এটারও ব্যাসার্ধ আর। প্রশ্ন হচ্ছে দুইটা সুষম, বোঝা গেছে, ফাঁপা গোলক। তাহলে দুইটি সুষম ফাঁপা গোলক, ভাই দুইটি সুষম ফাঁপা গোলক, যাদের ব্যাসার্ধ কি বলতো ভাই? আর।
যাদের ব্যাসার্ধ কত আর একই উপাদান দিয়ে তৈরি। তাহলে একই কি দ্বারা তৈরি? এটা যদি লোহার হয় এটাও লোহার, এটা যদি মাটির হয় ওটাও মাটির, এটা যদি কি হয় বলো অ্যালুমিনিয়াম হয় ওটাও কি বলো তো অ্যালুমিনিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লেখা আছে একই উপাদান দ্বারা তৈরি। ভাই উপাদান সেম তো ঘনত্ব সেম, কি সেম? ঘনত্ব সেম। লোহার ঘনত্ব সারা বিশ্বে একই, পিওর যদি লোহা নাও আর কি, পিওর যদি তামা নাও একই। তাহলে একই উপাদান দ্বারা তৈরি, উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে? এবং তাদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে। এখন কয়জন আছো তোমরা? মহাকর্ষ বল ক্রিয়া করে যার মান হচ্ছে এফ। হ্যাঁ, 9 জন। আচ্ছা, যার মান হচ্ছে খুশি বা আছে মুশফিকা? না, থাকবে না। তাহলে এফ সমানুপাতিক হবে এ ইকাল টু অপশান দেখো 1/r², বি নম্বর অপশান r², সি নম্বর অপশান 1/r⁴, ডি নম্বর অপশান r⁴। অঙ্ক তোলা হলে বলো। অঙ্ক যখন তোলা হবে একটু বলবা, ঠিক আছে? হয়ে গেছে? তাহলে এখন দেখো সলিউশন করি। ম্যাক্সিমাম ছেলেপেলে যেটা করে কি জানো, কি করে বলো তো? জি ভাই, এই যে ছেলেপেলে একটু দেখি সবাই করবে কি সেটা তোমাদের একটু দেখাই। দেখো তোমরাও যেটা করবে আর কি, তোমার এখন করতে দেবো নাকি? পারবা? মনে তো হয় না, যেহেতু সবাই ভুল করে আমরা বাদ করে কি করব? আচ্ছা দেখো, সবাই প্রথমে যেটা করে যে ভাই ধরে নিলাম এটার ভর এম, যেহেতু একই গোলক একই সাইজ একই সব, তাহলে এর ভর যদি এম হয় তাহলে একই উপাদান দ্বারা তৈরি হলে দুইটা ভর সেম হবে। আর m1 আর m2 যদি দিই তাহলে আমরা লিখতে পারি কি m1 m2 ইকাল টু m, দুইটাই সেম, m ধরলাম দুইটা কমন হয়েছে। তখন করে কি ছেলেপেলে ভাই যেহেতু বলিছে আমরা তো সূত্র জানি, g ইকাল টু m ইন্টু m ডিভাইডেড বাই এই দুইটার মধ্যবর্তী দূরত্ব r ইন্টু r, তাহলে কত হবে 2r। তাহলে কি হবে বলো, gm², আর এখানে কত 4r²। তাহলে এখন এগুলা যেহেতু কনস্ট্যান্ট, gm², 4 তো এগুলা কনস্ট্যান্ট, কারণ জি এর মান কনস্ট্যান্ট, m মানে ভর কনস্ট্যান্ট হয়, 4 তো কনস্ট্যান্ট, তাহলে এখানে পড়ে থাকে 1/r²। তাহলে এখন যেহেতু সমান আছে এই কনস্ট্যান্টগুলো চলে দিলে সমানুপাতিক চিহ্ন হবে 1/r²। এটাই সঠিক। ওই যেটা ভুল করবা সেটা প্রথমেই থাকবে অ্যান্সার, এই যে এটা, কিন্তু এটা 100% ভুল। ঠিক আছে? তোমাদের কনসেপ্ট মাথায় কি আসবে আমি তোমাদের একটু বলে দিলাম, এটাই আসবে মাথায়, কিন্তু এটা 100% বলে মানে সঠিকটা যাই। এই কারো কোনো প্রবলেম যে এটা 100% ভুল কেন হইলো? সবুজ বুঝতে পারছো? সঠিকটা করেন, তারপরে ভুলটা বুঝে যাবে। তাহলে এটা মিশে দিলাম, গেল। তাহলে এখন আমরা সলিউশন করাই, সলভ। ভাই দুইটা যেহেতু একই উপাদান দ্বারা তৈরি, তাহলে দুইটা গোলক যেহেতু সাইজ এক ব্যাসার্ধ এক, একই উপাদান তৈরি, তাহলে দুইটা গোলকের ভর কি হবে? সেম। তাহলে ফাঁপা গোলক দুইটির ভর আমি যদি এভাবে ধরি, ফাঁপা গোলক দুইটির ভর সমান সমান হবে। তাহলে দুইটার ভরে ধরলাম কত বলো তো ভাই? এম। ভাই একই যেহেতু উপাদান দ্বারা তৈরি, তাহলে ঘনত্ব কি হবে? আলাদা হবে? এই ফিজিক্স যতদিন পড়বা উপাদান সেম তো ঘনত্ব সেম।
অ্যালুমিনিয়াম ঘনত্ব সারা বিশ্ব যদি মাপো একই সেম, যদি সেটা পিওর অ্যালুমিনিয়াম হয়, একটা কথার কথা। পানি যদি মাপো, পিওর পানি সারা বিশ্বই 1000 কেজি পার মিটার কিউব। তাই যেহেতু দুইটাই একই উপাদান দ্বারা তৈরি বলা আছে, তাহলে ঘনত্ব কি হবে? রো হবে না? তাহলে আমরা জানি কি ভাই বলতো, ঘনত্ব ইকাল টু কত? এম ডিভাইডেড বাই ভি, ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে আমার তো ভর দরকার, তাহলে ভর ইকাল টু কত হবে? রো ডিভাইডেড বাই কত বলো তো? ভি। ভাই তোমরা আমাকে বলো তো, ফাঁপা গোলকের আয়তন কত? হাই স্কুলে পড়ে আসছে যে পরমিতিতে, 4 ডিভাইডেড বাই 3 পাই আর কিউব। মনে পড়ে আয়তন এটা? তাহলে ভর কত পেলাম দেখো তো ভাই। তাহলে অতএব আমরা ভর পেলাম হচ্ছে এম ইকাল টু রো ইন্টু কত বলো তো ভাই? 4 ডিভাইডেড বাই 3 পাই আর কিউব। এটা না কারো কোনো কনফিউজ থাকলে বলো। ফাঁপা গোলকের আয়তন, এটা পরমিতিতে 9 10 পড়ে আসছে, ওই কনসেপ্ট লাগবে একটু। তাহলে আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, এখন সূত্র আমরা কি দেখলাম ভাই? একটু যদি সূত্র অ্যাপ্লাই করি, এফ ইকাল টু জি লিখলাম এখানে, ঠিক আছে ভাই? দুইটা বস্তুরই ভর এম, m1 m2, তাহলে একই সাথে যদি আমি এম স্কোয়ার লিখি সমস্যা আছে? এম গুণ করলে এম স্কোয়ার হয়। আর দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ছিল বলো তো? আর আর আর। এর কেন্দ্র থেকে দেখো তো দূরত্ব ছিল, দুইটার ভর কেন্দ্র, এই গোলকের ভর কেন্দ্র মাঝখানে থাকে, ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র নিতে হবে, কিছুক্ষণ আগেই দেখালাম কিন্তু। তাহলে এর আর আর এর আর, তাহলে মিলে কত হবে? দুইটার মধ্যবর্তী দূরত্ব ভর কেন্দ্রের 2r। কত আর? 2r। তাহলে আর এফোর স্কোয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে জি রাখলাম, এম ইকাল টু কত পাইছি? এম এর উপর কিন্তু স্কোয়ার আছে, এটা পাইনি বলো তো? তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেয়া দিলাম রো 4 ডিভাইডেড বাই 3 পাই আর কিউব, তার উপর আবার কি দেবো বলো তো ভাই? স্কোয়ার না? এখানে নিচে কত হবে? 4r স্কোয়ার। এই লাইন কি বুঝিস সবাই? কোনো সমস্যা ভাই? এম এর মান বসালাম, এই যে এম এর মান বসালাম, এম এর মান যারা বুঝোনি, স্কয়ার মানে m ইনটু m, এইদিকে এম এর মান বসালাম। হ্যাঁ ভাই বলো তো? ওই যে gm স্কয়ার লিখেছেন ওইটা। ভাই জি এম স্কোয়ার সূত্র কি ছিল? জি m1 ইন্টু m2, তাই না? হ্যাঁ সবগুলোরই ভর আমি এম ধরেছি, এটার ভর এম হলে ওটারও ভর এম। তাহলে m1ও যদি এম হয়, m2 যদি এম হয়, তাহলে এম গুণ করলে কত হবে? m স্কয়ার। এম স্কোয়ার। কেন দুইটার ভর সমান হলো? আমি বলেছি দুইটার ব্যাসার্ধ সেম, একই উপাদান দ্বারা তৈরি, একই ফাঁপা গোলক। তাহলে কি হবে ভাই? আলাদা হবে? না, তাহলে এই যে এমটা বের করেছি, এটা তো দেখতে পাচ্ছ, তার এম এর উপর, এটা তো এম ভিতরে ব্র্যাকেটের যেটা আছে, তার এম এর উপর কি ছিল? স্কোয়ার না? স্কোয়ার দিছি, বোঝা গেল? বুঝিস ভাই? এবার যদি আমি, হ্যাঁ এখানে যে জি লিখলাম, রো এর উপর কি হবে বলো? স্কোয়ার। হলো? বা আমি এভাবে লিখতে পারি, দেখো আরো যদি সহজ করে তোমাদের লেখাই, এত জটিলতার দরকার নাই। তাহলে এখানে লিখলাম ভাই, দেখো তো এভাবে লিখলে কোনো সমস্যা আছে? রো ভিতরে ঢুকে দিলাম, এদিকে দেখো 4 ডিভাইডেড বাই 3 পাই, এর উপর স্কোয়ার রাখলাম, এখান থেকে শুধু বের করে নিয়ে আসলাম আর কিউব। ভাই বের করে নিয়ে আসলে আর কিউব, তার উপর স্কোয়ার আছে, তাহলে কত হবে বলো তো? আর পাওয়ার কত? 6 না? আর নিচে কত আছে ভাই বলো তো? 4r স্কোয়ার। ক্যালকুলেশন কি বুঝিছো? কি করলাম দেখো, এটা তো সবার উপর স্কোয়ার আছে, আমি দুই ভাগে ভাগ করলাম। একটা দেখো তো, এই যে রো 4 ডিভাইডেড বাই 3 পাই, এর উপর স্কোয়ার দিলাম। আর এই যে আর কিউব যদি বাইরে বের করে নিয়ে আসতে চাই, আর কিউবের উপরেও তো স্কোয়ার ছিল, তাহলে 3 দোকানে কত হবে? 6 না? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আর নিচে তো 4r স্কোয়ার আছে। এই তোমরা কি বুঝিছো ভাই? না বুঝলে বলবা, আমি আরো ভাঙ্গা পড়াবো, ভেঙে ভেঙে দিব। তাহলে এখানে দিলাম জি রো 4 ডিভাইডেড বাই 3 পাই, এর উপর স্কোয়ার, এর নিচে এখানে দিলাম হচ্ছে 4। এখানে কত হবে ভাই বলো তো? উপরে আছে আর পাওয়ার 6, নিচে আছে আর স্কোয়ার, উপরে গেলে কি হবে? 6 থেকে কত বিয়োগ হবে? 2 বিয়োগ হবে না? হলে কত হবে একটু ভালো করে দেখো তো ভাই। এফ এই ধ্রুবক ধরলাম, এটা দেখো তো জি এর মান জানি, ঘনত্ব বলেছে একই উপাদান, ঘনত্ব কনস্ট্যান্ট, 4 ডিভাইডেড বাই 3 পাই কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, এগুলো সব মিলে কি কনস্ট্যান্ট না? আর এখানে কি পেলাম? আর পাওয়ার কত বলো তো? 4 না? তাহলে অতএব এফ সমানুপাতিক, এই যে দেখো তো কনস্ট্যান্ট তুলে দিলে আর পাওয়ার কত হবে?
4 আর পাওয়ার 4 এখন বলো কোথায় সমস্যা আছে না ভাই তাহলে দেখো ওই ভুল করলে যেটা হবে ওই যে প্রথমে আছে তোমার মাথায় কি আসতো সেটাও দেখা দিলাম আর সঠিক করলে কি হবে যে লাস্টে আছে এফ কার সমানুপাতিক হবে আর পাওয়ার 4 এর বুঝলা ভাই ভাইয়া বলো ভাইয়া লাস্টের লাইন আর জানা তো কোন লাইন ভাই লাস্টটা এটা না এটা এটার পরে এটা জি জি ভাইয়া আচ্ছা উপরে দেখো তো আর করো উপরে আর পাওয়ার 6 আর নিচে আর স্কয়ার আছে তাহলে উপরে গেলে কি হবে 6 - 2 আর বাকিগুলো দেখো 0 4/3 পাই আর স্কয়ার এখানে নিলাম আর এর নিচে 4 নিলাম এখানে যেগুলো আছে প্রত্যেকের মান জানা মান এগুলা প্রত্যেকের মান জানা কোনটার মান জানা দেখো মহাকর্ষ ধ্রুবকের মান তুমি জানো আর কি জানো ভাই বলো তো ঘনত্ব বলে দেওয়া আছে একই উপাদান দ্বারা তৈরি পায়ের মান জানা স্যার তো একটা কনস্ট্যান্ট পায়ের মান জানো 3.1416 তাহলে সব মিলে এগুলা কি হবে বলো তো ভাই কনস্ট্যান্ট না এই যে কনস্ট্যান্ট লিখলাম কনস্ট্যান্ট সংক্ষেপে কে লিখলাম আর কি ভাইয়া হ্যাঁ এখানে f সমান g ওটা নিচে 2 r স্কয়ার কোনটা ভাই ওখানে f সমান g m স্কয়ার এখানে 2 r স্কয়ার এই 2r স্কয়ার প্রবলেম না m স্কয়ার প্রবলেম সেটা বলো কোনটা 2 r স্কয়ার 2r স্কয়ার চিত্রের দিকে তাকাও এইদিকে দেখো এই প্রথম গোলকের দেখো তো ব্যাসার্ধ আর এর ভর কেন্দ্র হচ্ছে মাঝখানে এতটুকু হচ্ছে আর তাহলে এই গোলকের আবার ভর কেন্দ্র মাঝখানে এতটুকু আর তাহলে এই গোলক থেকে এই গোলকের ভর কেন্দ্র দূরত্ব কত আর প্লাস আর মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক তো এই যে দূরত্ব দিছি 2r বুঝিছো আচ্ছা তাহলে আর কোনো কারো প্রবলেম না এখন কোশ্চেন টু দে দাও এটা তো কোশ্চেন টু ছিল ভাই তাহলে কোশ্চেন 3 দে দাও লাগো কোশ্চেন 3 Q3 এখন দেওয়া আছে এরকম মনে করো এই তোমাদের কিন্তু এ ফিক্সড হয়ে গেছে বাস ঠিক করলাম কিন্তু রবিবারে যাত্রা কোনো যদি বাসের ভাড়া কত লইছে ভাই ফুল ভাবে কথা হয়নি তবে কনফার্ম করলাম এখন দেখা যাক লাস্ট কি বলে ওই মোমোইনে ঝামেলা করতেছে সব বাস ওই শহরের মধ্যে ঢুকলে নাকি এক্সট্রা আরো 2000 টাকা দিতে হয় কাক জানি বুঝতে এই জন্য ঝামেলা আচ্ছা ঠিক আছে দেখবো নি সমস্যা নাই যা হোক একটু তোমাদের জানাই দিলাম আর কি তাহলে আমাদের ইনশাল্লাহ যাওয়া হচ্ছে দেখো তো ভাই এর ভর কেন্দ্র কোথায় থাকবে বলো মাঝখানে এর ভর দেওয়া আছে এম লাগো অঙ্ক তুলো আগে এম এর ভর দেওয়া আছে 2m এর দৈর্ঘ্য দেওয়া আছে এল এর দৈর্ঘ্য এল আর এর দৈর্ঘ্য হচ্ছে 2l আর এদের দেখো তো ভাই এই এর ভর কেন্দ্র মনে করো এই জায়গায় থাকবে এর ভর কেন্দ্র থাকে এই জায়গায় মাঝখানে একবারে মাঝখানে এই ভর কেন্দ্র বরাবর যদি আমরা দাগাই এই বরাবর যদি একটা রেখা দাগাই এটা রেখা যাক বাঁকা হয়ে গেল এখন তুমি এই মনে করো সোজাসুজি একটা রেখা ঠিক আছে এটা একটু বাঁকা হয়ে গেছে হ্যাঁ এই বরাবর আসবে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা দেওয়া আছে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে l/2 l/2 ঠিক আছে এই প্রশ্ন হচ্ছে এদিকে দেখো তো এদের মধ্যে গ্র্যাভিটেশন বল কত Fg তোমরা করতে দেবো নাকি তোমাদের এই দুটার মধ্যে ভাই l/2 এর আসলে মধ্যবর্তী দূরত্ব মানে কি বোঝালে এই এর ভর কেন দেখো তো এটা হচ্ছে পাতলা একটা শীট মনে করো এর ভর হচ্ছে কত বলো তো
2m আর এর ভর হচ্ছে m, এর দৈর্ঘ্য হচ্ছে l, এর দৈর্ঘ্য হচ্ছে কত 2l। এর ভর কেন্দ্র মাঝখান বরাবর থাকে না, এর ভর কেন্দ্র থেকে এর ভর কেন্দ্র বরাবর এই যে লেখা বরাবর এই দূরত্বটা l/2। এইভাবে যদি রেখা দাগাও এই রেখা বরাবর দূরত্ব হচ্ছে l/2। বুঝতে পারছি? জি ভাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 নম্বর, এদের মধ্যবর্তী অভিকর্ষজ বল কত? 1 নম্বর অপশন হচ্ছে লেখো gm² / l²। বি নম্বর অপশন লেখো 4gm² / l²। সি নম্বর লেখো 8gm² / l²। ডি নম্বর অপশন লেখো 16gm² / l²। এই প্রশ্ন আমি বি নম্বর স্যার 4gm² / l²। সে যেই হোক অঙ্ক করতে হবে। করেছি ভাই। আচ্ছা আমরা দেখছি তাহলে কত আসে। এই তোমরা কি বুঝতে পারছো অঙ্ক? আমি কিন্তু খালি মুখে বলে দিলাম ভাই, কথায় লিখলাম না। কথায় লেখা মানে লেখা বিশাল ঝামেলা। বলে দিলাম এর ভর কেন্দ্র বরাবর যদি তুমি কি করো ভাই বলো তো, এই মধ্যবর্তী দূরত্বে সমান্তরাল দুটা রেখা টানো এই ভর কেন্দ্র বরাবর, সেই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l/2। আমি কিন্তু এই দূরত্বের কথা বলিনি। এই দূরত্ব কি হবে পরে আসতেছি। তোলা আছে ভাই সবার? এই অঙ্ক তোলা হলে বলে অঙ্ক করা শুরু করবো। আচ্ছা তাহলে এখন দেখো তো এই বরাবর দূরত্ব তোমাদের আমি বলে দিছি। আচ্ছা একটু ইয়া করি, দাগ দিই তাহলেই হবে। ঠিক আছে, এই বরাবর দাগ দিলাম, এই বরাবর, এই বরাবর ভর কেন্দ্র বরাবর, আর এই বরাবর। দেখো তো ভাই ওটা জুম করতেছি। হ্যাঁ এটা একটু বড় করে নি, আরো জুম করি, দেখা যায় চিত্র? হ্যাঁ। আচ্ছা এখন দেখো তো ভাই এর মধ্যবর্তী দূরত্ব কত আমাকে বলো। এখানকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটা তো আমি বলেই দিছি মধ্যবর্তী দূরত্ব l/2। এটা কত? l/2 না? তাহলে এটা কত ভাই? এটা কত? এই দূরত্বটা কত বলো তো আমাকে। এই বুঝতে পারছো কি তোমরা ভাই? এর অর্ধেকের এটা দেখো তো ভর কেন্দ্র অর্ধেক বরাবর থাকে। এই ভর কেন্দ্র কত? এই বরাবর কত ভাই বলো তো? এই বরাবর দূরত্ব কত? ভর কেন্দ্র বরাবর এটা এই টোটাল দৈর্ঘ্য l হলে এটা কত হবে বলো তো ভাই? l/4 l/2 ভাই এর কথা বলতেছি। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। এই বরাবর দেখো এটা হচ্ছে l/2, উপরেরটা হচ্ছে কত? l/2। এবার ভাই এর মাঝখানটা কত হবে আমাকে বলো তো? এই পুরাটার দৈর্ঘ্য 2l, তার মানে উপর থেকে হবে এটা l আর নিচ থেকে হবে এটা কত? l। তাহলে এতটুক দৈর্ঘ্য কত হবে? এতটুক, এই যে এতটুক কত হবে? এতটুক l/2 l/2। আচ্ছা যাক ঠিকই বলিস। দেখো এই টোটাল দৈর্ঘ্য কত আছে? l, আর এতটুক দৈর্ঘ্য কত বলো তো ভাই? l/2। তাহলে উপরেরটা দেখো তো বড় থেকে ছোট বিয়োগ দেবো না? হ্যাঁ বিয়োগ দেবে, এটা তো l। তাহলে l মাইনাস কত হবে বলো তো ভাই? l/2। তাহলে কত হবে বলো তো? হাফ বাদ দিলে l/2 হয়। তাহলে এতটুক দূরত্ব আমরা কত পাইলাম? l/2। এই যে ত্রিভুজ, এটা কিন্তু কি ত্রিভুজ ভাই বলো তো? এটা সমকোণী ত্রিভুজ। এর যে ভূমি হবে সেটা তো দিয়ে আছে l/2, আর লম্ব হবে l/2। এটা l/2 কিভাবে হলো বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে অতিভুজ কত সেটা আমরা জানি না, সেটাই কিন্তু হবে দূরত্ব এখানে কার্যকারী। তোমাদের আমি বলেছিলাম দুইটা বস্তুর ভর কেন্দ্র থেকে সংযোগ সরলরেখা বরাবর দূরত্ব কত হবে, সেই দূরত্বটা নির্ণয় করতে হবে। বলে দিলাম না কিছুক্ষণ আগে? কি বরাবর দূরত্ব নিতে হবে? ভর কেন্দ্র বরাবর। তাহলে এই ত্রিভুজটা যদি আমি একটু দাগাই ভাই, দেখো তো তোমাদের এই সুবিধার্থে, এই যে এইভাবে ওই ত্রিভুজ যেটা পাইলাম সবুজ কালি দেওয়া যেটা আছে এদিকে দেখো তো, এরকম নাই? এরকম, 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 এই তো। তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এইটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আর এই ভূমি পাশে হচ্ছে l/2, উচ্চতা পাশে কি বলো তো ভাই?
এল ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হবে, আর ইকাল টু কত হবে বলো? তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের তো জানো অতিভুজ স্কয়ার ইকাল টু কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমাদের দরকার এই যে আর স্কয়ার ইকাল টু হবে হচ্ছে ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার। তাহলে দূরত্ব কত হবে? আমার তো দূরত্ব আর দরকার। তাহলে আর দরকার হলে আমি আচ্ছা যেভাবে যদি একটু করি, এদিকে দেখো তো ভাই, এখন এভাবে লিখলাম এই লাইনে। তাহলে এল স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 4। এখানেও কত হবে এল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে দুইটা মিলে লসাগু নিলে 4। তাহলে এখানে কি তো 4 কে 4 দ্বারা ভাগ দিলে এটা হবে এল স্কয়ার, এটা হবে কত এল এল স্কয়ার। স্কয়ার তাহলে 2 এল স্কয়ার ডিভাইডেড বাই 4 কাটাকাটি করলে কত হবে বলো তো ভাই? এল স্কয়ার ডিভাইডেড 4। 4 কেন, এখানে 2 হবে না কাটলে? ও সরি। আচ্ছা আমি একে এক জিজ্ঞেস করি, নাহলে সব ঘুমায় যাবে নি। এই অহন আছো নাকি লাইনে? না ও জান্নাতুন আছো? হ্যাঁ ভাইয়া। এটা কি বুঝতে পারছো আর কিভাবে এটা হলো? হ্যাঁ পারছি। তাহলে আর এর মান কত হলো বলো তো ভাই? এল ডিভাইডেড বাই কত 2। √2। ঠিক আছে, এল ডিভাইডেড বাই √2 বুঝিছো? আমি ছোট্ট করে লিখলাম। আচ্ছা আর একটু জুম করি, এইদিকে দেখো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটার ভর কত বলো তো? এটার ভর m, এটার ভর 2m। এই বাপ্পি আসো নাকি? না ভাই, পালাইছে ট্যাংরা ফালতু। সানজিদা? সবুজ, সবুজ কি আছে না গেছে? আছে তো এখন কয়জন মোট সদস্য? 9 জন। 9 জন মানে অনেকই তো, আমি তো খুঁজে পাচ্ছি না কাকে। দাঁড়াও তোমাদের একটু অন করি, তোমরা বলো তো। অন করলে আবার ঝামেলা, এই ভিডিওর মধ্যে অনেক কিছু চলে আসবে। এখন আমাদের কে কে আছে তাহলে? আছে নাকি? এই তামান্না আছে? রাশেদুল ইমন আছে, তিমাস, ও তিমা আছে, বলো। হ্যাঁ সুরাইয়া আছে। সুরাইয়া আছে। এই তো এই সালাউদ্দিন নাই? আমি, সবুজ, রাশেদুল, তিমা, শিলা, আচ্ছা আখি, জান্নাতুন আর সুরাইয়া। বুঝতে পারছি। এখন আমি প্রশ্ন একে একে জিজ্ঞেস করি, নাহলে ঘুম যাতে না আসে। ঠিক আছে, যেহেতু আমরা গভীর রাতে ক্লাস করতেছি, শীতকালে এই রাত 10টা মানে অনেক। তাহলে এখন দেখো তো ভাই, অবিকর্ষ দেখো তো, বল আমরা কি জানি বলো? এফ ইকাল টু কত বলো তো? জি কত m1 m2 ডিভাইডেড বাই কত ভাই বলো তো? আর স্কয়ার না? একটু ভালো করে দেখো তো, এই যে জি নিলাম ভাই, একটু দেখো তো প্রথমটার ভর কত ছিল? প্রথমটার ভর ছিল কত m, আর পরেরটার ভর কত ছিল? ডাবল ডাবল 2m 2m। তাহলে এখানে ভর নিলাম, m1 এর মান ছিল, এদিকে দেখো তো m, আর পরেরটার ভর ছিল কত 2m। ভাই আর এর মান কত পাইছি? l ডিভাইডেড বাই √2 না? l ডিভাইডেড বাই কত পাইছি? √2, তার উপর আবার স্কয়ার। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই সুরাইয়া বুঝতে পারছো না ঘুমাইছো? আমরা ঘুমায় গেল নাকি? এইদিকে দেখো তো ভাই, m স্কয়ার 2। আচ্ছা ধন্যবাদ। l স্কয়ার এই √2 আর স্কয়ার কাটা যায়, এখানে কি হবে? 2 হবে। ভাই এখন যদি আমি ওই যে ম্যাথমেটিক্স তো জানোই, উপরে নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি আসবে? নিচে আসবে। তাহলে কি হবে ক্যালকুলেশন বলো? জি m স্কয়ার 2, ঠিক আছে। উপরে কত চলে যাবে? এই 2 আবার উপরে যাবে না? আর নিচে শুধু পড়ে থাকবে কে? l স্কয়ার। তাহলে আমাদের কত হলো বলো তো ভাই? 4 gm স্কয়ার ডিভাইডেড বাই কত? l স্কয়ার। বুঝিছো? তাহলে এখন এটা কোনটা বোঝাবো? মানে কোথায় থেকে, নিচে না 2 নম্বরের যে √2 রেকর্ড থেকে আসলো। এই √2 এই যে ক্যালকুলেশন করলাম না, এই যে ও পাইছি ভাই, পাইছি। r ইকুয়াল টু l ডিভাইডেড বাই √2। এই যে এখান থেকে এই r এর মান নির্ণয় করলাম না, এই যে আর ভর কেন্দ্র এখানে আর ভর কেন্দ্র এখানে, ত্রিভুজ দাগে যে r এর মান নির্ণয় করলাম। এই মধ্যবর্তী দূরত্ব তো l ডিভাইডেড বাই 2 দেওয়া ছিল। এটার দৈর্ঘ্য হচ্ছে l ডিভাইডেড বাই 2, কারণ পুরোটার দৈর্ঘ্য l। তাহলে আর অর্ধেকের কত হবে?
এল ডিভাইডেড বাই টু, এল ডিভাইডেড বাই টু। এখন দেখো তো এর পুরো তার দৈর্ঘ্য 2l, তাহলে এই অর্ধেক হবে এল আর এই অর্ধেক হবে এল। এই এল থেকে যদি এল ডিভাইডেড বাই টু বাদ দাও এতটুকু কত হবে? এল ডিভাইডেড বাই টু। L divided 2. বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কত পেলাম বলো তো ভাই? 4g m স্কয়ার l স্কয়ার। এই সবুজ কোনটা অ্যান্সার করছিল জানি? বি বি হয়েছে করছিলা? ভাই আটটা। হ্যাঁ তাহলে হয়েছে তোমার, তাহলে হয়েছে। সবুজ বুঝতে পারছো? তাহলেই হবে। তাহলে এখন যাই কোশ্চিন, এটা কত হলো? 3 গেল, কোশ্চিন 4 যাই। ওটানো হয়েছে সবার না? সময় দেবো, পিডিএফ দিয়ে দেবো অবশ্য। তাহলে তোমার পরে আবার উঠাতে হবে, আর এক ঝামেলা, সাথে সাথে উঠায় নাও। তাহলে এখন দাও কোশ্চেন 4 লাগো, কোশ্চেন 4 লাগো, কোশ্চেন 4 Q4। ঠিক আছে, Q4 এ কি বলিস একটু যদি দেখাই যে এরকম, এটা ভূমি মনে করো, এটা ভূমি। ঠিক আছে, ভূমি তো আর এটা এভাবে বুঝালাম, এটা ভূমি, এটা ভূমি মনে করো, বুঝলাম এটা ভূমি। ঠিক আছে, ভূমিতে এটি একটা এমভরের বস্তু আছে মনে করো, এমভরের এরকম আছে, এখানে আছে, এখানে আছে, এরপরে আছে এখানে, এখানে, এখানে। ঠিক আছে, তাহলে এটা কি হলো বলো তো ভাই? এমভর। এটা কত হলো? 2m। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে আরো যেটা বলা আছে, এর ভরকেন্দ্র এই জায়গায় মাঝখানে, এর ভরকেন্দ্র এটা পাতলা মনে করো শীট। তোমাকে যেটা বলে দেওয়া আছে এখন দেখো তো ভাই, সবকিছুই বলে দেওয়া আছে। এটার আবার আরেকটা সুবিধা, এটা হচ্ছে এল, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে এদিকে ক্রিয়া করে, আর এখানে মনে করো এই দূরত্ব দেওয়া আছে, দিয়ে দিলাম। তো কোনটা কত একটু যদি দেখাই, দেখো তো ভাই, এদিকে টানবে সংযোগ সরল রেখা বরাবর। এ কি করবে বলো তো ভাই? এম কে 2m এর দিকে টানবে, তাহলে 2m কে এম কোন দিকে টানবে? এর দিকে টানবে না? এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45। মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে বলো তো ভাই? 45. 45। এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, দেখো তো ভাই, এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা দেওয়া আছে l ডিভাইডেড বাই 2। এই দূরত্ব দেওয়া আছে l ডিভাইডেড বাই 2। যদি যেভাবে অঙ্কন করেছি এটা যদি l ডিভাইডেড বাই 2 হয়, এটা হতে 3l হবে, ধরে নাও আর কি। বুঝতে পারছো? তাহলে প্রশ্ন হচ্ছে এই 1 নম্বরে দেখো তো, এই যে ভূমির উপরে কি করবে বলো তো? mg বলে কি করবে বলো তো ভাই? ক্রিয়া করবে না? আর স্বাভাবিক প্রতিক্রিয়া কত হবে? উপরে হবে না এরকম? স্বাভাবিক প্রতিক্রিয়াটা দিলাম r1, তাহলে ভূমির উপর ক্রিয়া করতেছে, আরও তো স্বাভাবিক প্রতিক্রিয়া হবে উপরে r2। তাহলে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া r1 এবং r2 এর মান কত হবে? হোয়াট, এবং r2 এর মান কত হবে হোয়াট? ভাই এখানে কিন্তু গ্র্যাভিটেশন নিয়ে কাজ করতে হবে। এখন তুমি যদি খালি এমজি এমজি দিয়ে কাজ করো তাহলে হবে না, কারণ ওই কাজ ক্ষমতা শক্তি দেখলে দেখা এসছিস ভাই, এটা ভর যদি এম হয় পৃথিবী টানবে এমজি বলে, আর উপরে কি স্বাভাবিক প্রতিক্রিয়া হবে কত? এমজি। কিন্তু এখানে এই দুইটার মধ্যবর্তী আর একটা বল আছে, কি বল? মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। অঙ্ক কি বুঝিছো? এটা এম ভর, এটা হচ্ছে 2m ভর, এটা ভর কেন্দ্র হচ্ছে এই যে মাঝ বরাবর, এর ভর কেন্দ্র এই জায়গায় একবারে মাঝখানে, এরও ভর কেন্দ্র এখানে মাঝখানে। এদের ভর কেন্দ্র বরাবর দূরত্ব কত সেটা বলে দেওয়া নাই, কিন্তু এটা বলে দেওয়া আছে। দেখো এই বরাবর দূরত্ব, ভূমির দূরত্ব l ডিভাইডেড বাই 2, উচ্চতা l ডিভাইডেড বাই 2, এবং কোনটা বলে দেওয়া আছে কত বলো তো ভাই? 45। তাহলে এখন বলেছে এই প্রথম বস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া কত, দ্বিতীয় বস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া কত। বুঝিছো? তা আমরা বের করি এখন, তাহলে দেখি কত। তাহলে প্রথম বস্তু নিয়ে একটু কাজ করি। এই দিয়ে দিলাম প্রথম বস্তু, মনে করো এটা বড় করে দাগাতে হয়তো, যা হোক একটু বড় করেই দাগাই, না হলে পরে বোঝা যাবে না। তো দেখো তো ভাই, এটা প্রথম বস্তু নিলাম। হ্যাঁ, এটা প্রথম বস্তু এরকম আছে জানোই তো,
এইটা হচ্ছে আমাদের প্রথম বস্তু। এই ক্লিয়ার? তাহলে এখন আসে হচ্ছে এখানে কি বলতো ভাই, এম। এদিকে দেখো তো ভাই, এটা যদি এম ভর হয় তাহলে নিচের দিকে কত কাজ করবে বলতো ভাই? এই পৃথিবী টানবে কত? পৃথিবী এমজি ভরে না? mg এমজি। তাহলে হবে কি ভাই দেখো তো, কিন্তু এই বরাবর কে টানতেছে ভাই? আর একটা বল আছে, কি বল বলো তো ভাই? এই যে মহাকর্ষ মহাকর্ষ বল। কত ডিগ্রি করে টানতেছে? 45 45 ডিগ্রি। এই মহাকর্ষ বল যদি এখানে বিবেচনা না করতাম তাহলে নর্মাল রিয়াকশন তুমি আরামে বলতে ভাই। নিচে যেহেতু এমজি, উপরে তাহলে কি হবে? এই স্বাভাবিক প্রতিক্রিয়ায় এই যে উপরে এভাবে দাগালাম যে ভাই, এই যে স্বাভাবিক প্রতিক্রিয়া উপরে দাগালাম, এই স্বাভাবিক প্রতিক্রিয়া তাহলে আর ওয়ান ইকাল টু এমজি তো হবে। কিন্তু ঝামেলা বাদে সেখানে মহাকর্ষ বল আছে, এদিকেও টানতেছে, বুঝিছো? এটা যদি উপেক্ষা করতাম তাহলে আর আমি তুমি লেগে আসতে পারতাম পরীক্ষায় যে আর ওয়ান ইকাল টু এমজি ভাই। কিন্তু এবার এটা করতে পারছে না, কে ঝামেলা বাঁধেছে বলো তো ভাই? এই যে এফ টানতেছে আবার এইদিকে, এমজি টানতেছে নিচে, আবার এফ টানতেছে এইদিকে। ভাই বলো তো, যার সাথে কোণ, এফ কে দুই ভাগে ভাগ করি, যার সাথে কোণ, এটা কত হবে? cos theta এফ কস 45। আর এটা কত হবে ভাই? এর মান, এফ এর মান উপরের দিকে, এফ সাইন কত? 45। বুঝিছো? জি ভাই তাহলে ব্যালেন্স হবে দেখো তো ভাই। এই বল তো আজকে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য দায়ী না, এই বল হচ্ছে সামনের দিকে টানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই বলটা কি করবে জানো? এই বস্তু এই বল দ্বারা এই দিকে একে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, নিজের দিকে। কারণ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই যে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই বল দ্বারা, যে আমার কাছে চলে আসো, দূরে থেকে কি লাভ? ঠিক আছে? জি তো এখন দেখো তাহলে কি হবে, এদিকে দেখো তো, এই ব্যালেন্স থাকে দুইটা ফোর্স, উপরে থাকে দুইটা, আর নিচে কয়টা? দুইটা নিচে দুইটা, বলে নিচে একটা। এই যাকে ফিজিক্সে দুই ভাগে ভাগ করা হয় সে বাদ। এই বল কিন্তু ভাই নর্মাল রিয়াকশন বা স্বাভাবিক প্রতিক্রিয়ার জন্য দায়ী না, এই বল কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এই বল, এই যে এই বল এই টানতেছে, এই যে বড় 2m ভরের বস্তু, এই বল দ্বারা একে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তা আমরা এটা নেব না, আমরা যেহেতু চাইছি নর্মাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া কত, তাহলে এই উপরের দুইটা ইকুয়াল টু নিচেরটা সমান হতে হলে এটা হতে হবে না? তাহলে আমরা লিখতে পারি দেখো তো, আর ওয়ান প্লাস উপরে কি আছে বলতো? দুইটা ফোর্স, এফ কত? সাইন 45। আর নিচে কত আছে বলতো ভাই? এমজি। বুঝেছো? তাহলে প্রথমটার স্বাভাবিক প্রতিক্রিয়া কত হবে? আর ওয়ান ইকাল টু এমজি মাইনাস এফ সাইন 45। এই তোমরা যখন ওই যে আমার ফোনে পাচ্ছিলে না বা SMS করছিলে, আমি ওই সময় সেকেন্ডারি ক্লাস নিচ্ছিলাম, ফোন যাতে না আসে ওই জন্য আমি এই ফ্লাইট মোড চালু করে রাখছিলাম, বুঝতে পারছো? তাই তো বলি ফোন বারবার কাটে দেয় কে ফ্লাইট মোড চালু করা ছিল, খালি ফোন দিচ্ছে ওই ওই ক্লাস নেওয়ার মাঝে যাতে ফোন ধরি তাহলে তো আর ক্লাস হবে না। তাহলে এখন দেখো তো ভাই, এফ এখানে রাখলাম। ভাই আমাকে বলো তো, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে, তোমরা ভালো করে জানো, সাইন 45 মান হচ্ছে কি? 1/√2। কসেরও 45 মান কত? 1/√2। এখন বলো তো, এই ফোর্সটা কি ফোর্স? এই ফোর্সটা কি ফোর্স ছিল বলো তো? মহাকর্ষ বল ছিল না? এই বলটা কি ছিল? কর্ষ বল মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল আমরা এখানে কি বসাবো? আর ওয়ান ইকাল টু, এই মহাকর্ষ বল মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এটা কত বসাবো? এফ ইকাল টু, কিছুক্ষণ আগে এর আগে এই প্রশ্নটাই ছিল না সেম? এর আগে যে প্রশ্নটা করালাম ওই প্রশ্নতে আমি কত বের করছি বলো তো ভাই? এই যে জি ইকাল টু এফ ইকাল টু কত বের করছি বলো? 4gm² / l²। l²। এটা লাগবে ভাই এই প্রশ্নতে। 4g কত ছিল? m² / l²। l² ইন্টু 1/√2। বুঝতে পারছো? তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া কত হবে? আর ওয়ান ইকাল টু এমজি, এখানে দেখো তো একটু সাজুগুজু করে লিখলে 4gm²√2 কত হবে বলো তো? l²। এটাই হচ্ছে আমাদের প্রথমটা পেলাম, 1 নম্বরটা পেলাম। কয় নম্বরটা পেলাম?
এক নম্বরটা লেখো আর স্বাভাবিক প্রতিক্রিয়া। এখন 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বের করে নিয়ে আসবে। কার কোনো অসুবিধা? না ভাই অসুবিধা নাই, কিন্তু আরেকবার বুঝিয়ে দেন বা চিত্রটা বুঝিয়ে দেন। ভাই আগেরটাই চিত্র, আগে যে অঙ্ক করালাম না, এই দুইটার মধ্যবর্তী বলো তো মহাকর্ষ বল কত পাইছিলাম বলো? এই যে আগেরটাতে যদি ব্যাক যাই, অঙ্ক করে করে কত পাইছিলাম বলো? অঙ্ক কিন্তু সেম, 4gm ডিভাইডেড বাই কত? এল স্কোয়ার। তাহলে এই জিনিসটা ভাই আগের অঙ্ক যদি না বোঝো তাহলে তো পরীক্ষা আসলে পারবা না। তাহলে এই বলটা কত হবে? যে এই বল এই যে আকর্ষণ করতেছে ক্ষেত্র বরাবর 4gm স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো তো ভাই, এই প্রথম বস্তু নরমাল রিঅ্যাকশন, এমজি টানতেছে নিচের দিকে, এমজি টানতেছে কোথায়? নিচের দিকে। নরমাল রিঅ্যাকশন উপরে, কিন্তু এখানে আবার এই যে 45 ডিগ্রি কোণে টানতেছে এফ। তাহলে এফ যদি 45 ডিগ্রি কোণে টানে, তাহলে যার সাথে কোণ কস থিটা, যার সাথে কোণ নাই কি সাইন থিটা। আমি চাচ্ছি স্বাভাবিক প্রতিক্রিয়া কত ভাই? এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়ার জন্য দায়ী না, কারণ এই প্যারালাল ভাবে এদিকে যাচ্ছে, এর কাজ হচ্ছে এটাকে এই দিক বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে স্বাভাবিক প্রতিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে উপরের দুইটা, ইকাল টু কি হবে নিচের এটা। কারণ এই আমি কখনো বলেছি এই বস্তু যে বল আছে, এই যে ভূমির উপরে আছে, এই মাটির নিচে বসেও যায়নি, উপরে ডব খেয়ে উপরে ওঠেনি, তার মানে এই দুইটা কি হবে সমান। তাই এখানে লিখেছি কি বলতো, R1 প্লাস এফ সাইন 45 ইকাল টু কত হবে? এমজি। বুঝেছি ভাইয়া, বুঝা গেল? এখন আর এ বলতো এই যে এফ বল, এফ কোথায় থেকে নিয়ে আসলাম ভাই? আগের অঙ্কতেই দেখালাম এফ ইকাল টু কত পাবো, যেটা এই অঙ্ক দেখালাম না যে আগের অঙ্কতে। জি জি ভাই, ওই বসালে হয়ে গেল। এখন তোমরা বের করবা হচ্ছে কি বলো তো ভাই, তোমাদের দায়িত্ব হচ্ছে R2 বের করবা বাসায়, তোমার এদের কাজ এটা, ঠিক আছে? জি। এখন লাগো ভাই উপরিপাতন নীতি, লাগো তো মহাকর্ষ বলের উপরিপাতন নীতি। এখন এতক্ষণ কয়টা দেয়া করলাম আকর্ষণ বিকর্ষণ? 2টা ভর নেওয়া করলাম না? আর 2টা না থাকে যদি 3 4 5টা 6টা থাকে তাহলে কি হবে? তাহলে এইভাবে অঙ্ক আর করা যাবে না, তখন লাগবে উপরিপাতন নীতি। কি নীতি? উপরিপাতন নীতি লাগো। মহাকর্ষ বলের উপরিপাতন নীতি, হেডিং দাও। মহাকর্ষ বলের উপরিপাতন কি বলতো ভাই? নীতি। নীতি। তাহলে মহাকর্ষ বলের উপরিপাতন নীতি। তাহলে উপরিপাতন নীতিতে আমরা দেখি কি হয়। তাহলে ভাই উপরিপাতন নীতি কখন কাজ করাবো বলতো? যদি বল 2টার অধিক হয়, 3টা হয়, 4টা হয়, 5টা হয়। ধরো 5টা ভরের বস্তু পরস্পর পাশাপাশি স্থাপন করা আছে। এখন যদি বলে ভাই এই পরস্পরের মধ্যে এদের আকর্ষণ কত, বা 2টার অধিকে যদি হয়, ধরো 3টা বস্তু 3টা ভর পরস্পর দূরে দূরে স্থাপন করা আছে, এখন যদি বলে এই ভরের বস্তুর উপর ওই 2টার আকর্ষণ বল কত, এটা নির্ণয় করার জন্য লাগবে হচ্ছে উপরিপাতন নীতি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো ভাই, আমি ধরে নিলাম এটা মনে করো এটা M1 ভরের বস্তু। কত 1 ভরের বস্তু? M1। এটা মনে করো M2 ভরের বস্তু, ঠিক আছে? সুরাইয়া বুঝতে পারছো? ঘুমায় গেছো? আচ্ছা একটু ধৈর্য ধরো, শেষ হয়ে যাবে। দেখো এটা Mn ভরের বস্তু। আচ্ছা মিউট করে দাও। এটা হচ্ছে আরো নিলাম মনে করো অসংখ্য আছে, এই মনে করো M মনে করো এটা হচ্ছে 4, এটা মনে করো M5, এই ডট 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 দিলাম, মানে ওই M4 M5 লাস্টে যা মনে করো Mn, এখানে শেষ হলো মনে করো। এটা মনে করো Mn-1, আর এটা যা হলো মনে করো Mn। তো এই কয়েকটা বস্তু আছে, তাহলে পরস্পরের মধ্যে কত ফোর্স কত হবে দেখো তো। এ কি করবে, মাঝখানের যে বস্তু আছে দেখো তো, মাঝখানের Mn ভরের বস্তু কি করবে বলো তো ভাই? এও আকর্ষণ করবে, তাই না? সবাই আকর্ষণ করবে ভাই, সবাই দিকে টানবে। এ বলে এদিকে আমার দিকে আইসো, মনে করো এই কলেজের সেরা
সুন্দরী মেয়েটা, তোমরা এখন কলেজ লেভেলে আসো, এখন তোমার মন চাবে এসে আমার দিকে আসুক, কে বলবে হচ্ছে আমার দিকে আসুক, তাই না? জি না বললে এটা অলিখিত আর কি। তো এরকম মনে করো অবস্থা হয়ে গেছে, যদি সত্যি সত্যি হওয়া যাবে না, পড়ালেখার দিকে মনোযোগ রাখতে হবে। তাহলে এফ কি হবে বলো তো ভাই? নিট। এই নিটটা কি হবে ভাই? ভেক্টর, কিন্তু এটা এগুলা কিন্তু ভাই, এই বল কিন্তু একটা ভেক্টর রাশি, মনে রাখতে হবে। তাহলে এই বলটা হবে এই দুইটার মধ্যে, তাহলে কার নিট বল কি হবে বলতো ভাই? প্রথম দুইটা যদি কল্পনা করি, M1 আর কার মধ্যে হবে বলতো? Mn আর কি হবে? M1 এর মধ্যে বল, প্লাস দ্বিতীয় বলটা কার সাথে দিব বলতো? এফ, এই Mn কে কি করে কে টানবে এবার বলতো? M2 না? বা Mn কাকে টানবে বলতো? M2 কে টানবে, এই সবাইকে আকর্ষণ করবে, একেও সবাই আকর্ষণ করবে। তাহলে Mn কি দেবো বলতো ভাই? M2। এই যে ভেক্টর যোগ, কিন্তু এগুলা ভেক্টর যোগ আর এমনি সিম্পল যোগ কি সেটা তো তোমাদের পড়াইছি। এবার যদি 3 টানি তাহলে কি হবে বলতো ভাই? Mn কে কি করবে বলতো? M3 টানবে, তাই না? এইভাবে যাতে থাকতে থাকতে কত হবে লাস্ট পর্যন্ত? কত হবে বলতো ভাই? লাস্টে এই যে লাস্টে কত আছে বলতো? এই যে এটা বাকি থাকলো না, এফ কি হবে বলো? Mn, এখানে কি হবে? Mn-1। বুঝিছো ভাইয়া? এটাই হচ্ছে পরিবর্তন নীতি, এবং সবার সাথে ক্যালকুলেশন করতে হবে একের পর এক, কারণ যেহেতু এখানে সংখ্যা অনেক, সবার বলগুলো এর সাথে আকর্ষণ, এর সাথে আকর্ষণ, এর সাথে আকর্ষণ, এর সাথে আকর্ষণ কত, সব মিলে এখন তোমার এটা বের করতে পারবা যে ভাই Mn এর উপর মোট আকর্ষণ কত চারিদিক থেকে, বা Mn সব দিকের বস্তুকে কত বলে আকর্ষণ করতে পারছে। বুঝতে পারছো কি? আর বুঝতে যদি না পারো, এই যে কোশ্চেন 1 নম্বর দিয়ে কোশ্চেন কয়েকটা সলভ করে তাহলে বুঝে যাবা যে ভাই কাহিনী কি। তোমাদেরই সলভ করতে দেবো নাকি প্রথমটা? কিছু সময় দেয়া, নাহলে ঘুম ধরে যাবে তো। এই সবাই করো, সময় হচ্ছে এটার, সলভ করবা 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট। আগে হচ্ছে প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার পর থেকে 5 মিনিট দাও। এম, এখানে লেখো একটা এম। এই সবাই এখানে করতে হবে কিন্তু, আমি দেখবো সবাক লাইভে, আমি দাঁড়াও অডিও কলে যার সাথে কথা বলবো সে হচ্ছে নক দেবা। অডিও ভিডিও চালু করা দরকার নাই। এটা 2n। হ্যাঁ 2m, এন হবে না এটা, হ্যাঁ এম দাও, এটা এম, আচ্ছা এন এর মতন হয়ে গেছে তো এম দাও, এম দাও। এখানে হচ্ছে এই করা হইলো আর কি, এরকম, ঠিক আছে? এই এটা সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ? সমবাহু। সমবাহু ত্রিভুজ। এরো দূরত্ব এ হলে এরো দূরত্ব এ, এরো দূরত্ব হচ্ছে কি এ। বুঝতে পারছো? এখন বলা হয়েছে এম ও 2m ভরের বস্তুর উপর মোট বলের পরিমাণ কত হবে নির্ণয় করো। বলের পরিমাণ মোট বলের পরিমাণ, এদিকে দেখো তো ভাই, বলে দেওয়া আছে মনে করো Fm, এখানে বলা আছে হচ্ছে x জি m স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, আর এখানে বলা আছে হচ্ছে F2m, এই 2m ভরের বস্তুর উপর বলের পরিমাণ সেটা বলা আছে। এখানে লেখা আছে y জি m স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার হলে x ও y এর মান কত হবে? মান কত হবে? ঠিক আছে, অপশনগুলো বলে দিই একটু, দেখো অপশনগুলো দিয়ে দিই সাথে, যাতে আরো সুবিধা হয় তোমার। অপশন হচ্ছে 2√3, 7। বি নম্বর অপশন হচ্ছে
√3 2√7 C নম্বর অপশন 2√7 √3 এবং ডি নম্বর অপশন হচ্ছে √7 2√3 করো পারবা মনে হচ্ছে ভাই ট্রাই করি 5 মিনিট সময় যাই পারবে ঠিক আছে অঙ্ক করে তার জন্য মনে করো আমার তরফ থেকে ঠিক আছে পুরস্কার দেব ট্রাই করো সমস্যা নেই অঙ্ক কি তোলা হয়েছে চেষ্টা করো 5 মিনিট হ্যাঁ ভাই তোলা হয়ে গেছে, চেষ্টা করি। আচ্ছা নিঃশব্দে শুরু করে দাও কাজ রেকর্ডিং চলতেই থাকুক স্টপ করতে পারলাম না চেষ্টা করো সবাই আমি দেখবো যারা যারা পারবা এবং একজ্যাক্ট অ্যান্সার সহ ফটো পাঠাবা তাদের একটা করে কলম দেবো স্বামী না চিনা কি ব্যাপার চিনতে পারছি না কে স্বামী নাকি আখি নাকি তিমা ভাই, তিমা। ও প্রত্যেকদিন আমি ভুলে যাই গো আখির আইডি কোনটা আখি রাখিকে দেখতেছে না যে রোকসানা। রুকসানা ভাইয়া ও আচ্ছা ঠিক আছে এখন 17:20 দেখবো দেখে এই অঙ্ক করে শেষ
ভাইয়া বলো ভাইয়া বলো বলো। পারতেছি না তো। আচ্ছা দেখবো তো আমি, আর 20 সেকেন্ড সময় আছে, 20 বাজলেই জানবো কারো হয়েছে কিনা। সমস্যা নাই, পারোনি করে দাও। বুঝতে পারিনি কিভাবে করবো। আচ্ছা তাহলে স্টপ করে রাখো, আর 10 সেকেন্ড পরে আমরা জানবো যে কারো হয়েছে কিনা। টাইম শেষ। পারেনি কারো পারেনি হয়েছে? ভাই, করে দেন করে দেন। কেউ পুরস্কার পাওয়ার জন্য কেউ আসো? না ভাইয়া পারছি না। ভাইয়া পারছি না করে। আচ্ছা করে তো দিবই। এখন প্রশ্ন হচ্ছে কেউ পারিছো নাকি, কাকে দরকার? এই ইমন পারিছো? না ভাইয়া মিলছে না। জান্নাতুন পারিছো? ভাইয়া পারতে না করতে কি কি বের করছিলি যে ভালো খানি না। ও জান্নাতুন নিচে নাকি সানজিদা পারছো? না ভাইয়া কি বের এই, করছিলাম বুঝতে পারছি না। সবুজ পারছো? ওই যে ভাইয়া কাছে পারছো কি পারোনি সেটা বলো। পারোনি? আচ্ছা ঠিক আছে, তাহলে পুরস্কার কেউ পাইলা না। এখন দেখো এটাই লাস্ট অঙ্ক ভাই, দিয়ে এখন তোমরা ঘুমাতে যাও। আজকে অনেকই ক্লাস করলা। দেখো এই এখন হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, জানো তো? এগুলা তো কমন জিনিস, হাই স্কুলে পড়ে আসছো ম্যাথ। এটা যদি না পারো তাহলে আবার সমস্যা। এদিকে দেখো তো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা কয় ডিগ্রি? 60। এটা কয় ডিগ্রি ভাই? 60 ডিগ্রি, তাই তো? এখন আমি প্রশ্ন করছি, এম ভরের বস্তুর এম এবং 2m ভরের উপর মোট বলের পরিমাণ এটা আর এটা যদি হয়, মানে এম এর উপরে মোট বলের পরিমাণ হচ্ছে এই যে 2m এর উপরে এটা, যেহেতু 2m কে কে টানতেছে, এ এম টানতেছে। বা একটু দেখো তো, এই 2m কে কে টানতেছে, এ এম টানতেছে। এই 2m কে আবার কে টানতেছে, এ এমও টানতেছে, এম দুই দিকে টানতেছে না? আর এই দুইটা এম এর মধ্যে যদি একটা এম নিই, এম কে কে টানতেছে, এ এম টানতেছে, আবার এই 2m টানতেছে। ভাই মহাবিশ্বের খালি শুধু আকর্ষণ বল, এখানে কোনো বিকর্ষণ বল নাই। না, এখানে বিকর্ষণ বল কাজই করে না। তাহলে এখন দেখো এই জায়গায় ক্যালকুলেশন করে, অপশন ওখানে থাক, এইদিকে আমরা ক্যালকুলেশন, এই যে চিত্র এখানে থাক, ডান সাইডে চিত্র কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে কোন বলের উপর নিট বল কাজ করবো, এইদিকে দেখো তো ভাই। এখন তোমাদের একটু কমন যদি বলি ভাই, দেখো 2m, 2m কে কে টানবে বলো তো? এম ভরের বস্তু কি করবে, আকর্ষণ করবে না? এ বলবে যে হচ্ছে তুমি আমার দিকে এসো, এ তো বলবে এই 2m কে কে আকর্ষণ করবে। ধরলাম এম ভরের বস্তু f1, এম ভরের বস্তু কি বসে থাকবে? এও বলবে যে হচ্ছে কি বলতো ভাই, আমার দিকে আসতে হবে। মনে করো ওই ভালো ফ্রেন্ড থাকে না কলেজ হাই স্কুল লেভেলে, মনে করো বান্ধবী, এই একজন থাকে শান্তশিষ্ট ভালো আর কি, যারা সবাই টানাটানি লাগে দিতে, এই তুই আমার সাথে খেলাধুলা কর, ও বলে আমার সাথে। সেরকম মনে করো এই 2m কে এমও আকর্ষণ করতেছে, এই 2m কে এমও আকর্ষণ করতেছে। এখন দেখো তো ভাই, এর যে আকর্ষণ করতেছে অ্যারো ভর এম, দূরত্ব কি দুইটার সেম না? এটারও এ, এটারও কি এ। তাহলে আকর্ষণ বল এমনিতেই অঙ্ক না করে বুঝতে পারতেছি যে ভাই হ্যাঁ f1 আর f2 সেম হবে। সে আকর্ষণ বল কত দেখো তো, আমি যদি বের করি 2m এর উপর আগে বের করতেছি ভাই। কোনটার উপর আমরা কি করতেছি বলো তো? 2m এর উপর আকর্ষণ বল, এর ওপর কি বল? আকর্ষণ বল। আকর্ষণ বল, এটা আগে বের করতেছি। তো আকর্ষণ বল বের করার উপরে এদিকে দেখো তো ভাই, 2m এর উপর আকর্ষণ বল। তাহলে এখন কি হবে, 2m কে দেখো তো, এখানে 2m দেখালাম, 2m কে কে টানতেছে ভাই এদিকে? এম। কত বলে? f1। এদিকে 2m কে কে টানতেছে বলো? ও এম। এটা কোন বলে? f2। এদের মধ্যবর্তী কোণ কত?
60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60। তাহলে এদের লব্ধি কত হবে মাঝ বরাবর কোথাও দুইটা মিলে এফ নিট, কারণ দুইটা টানলে ভেক্টরকে যদি দুইটা টানাটানি করে তাদের লব্ধিটা নিতে হবে না, দুইটা মিলা কত হয়। তাহলে আমরা কি করতে পারি বলো তো, এফ নিট ইকুয়াল টু কি লিখতে পারি বলো, রুট ওভার f1 স্কয়ার প্লাস কত f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos কত cos 60 ডিগ্রি। তাহলে আবার আমরা জানি f1 এর f2 সেম ভাই। f1 কি হবে জানো, এদিকে দেখো এর ভর m এর ভর 2m, f1 ও যদি হিসাব করো তাও এর মান হবে এদিকে দেখো g m ইনটু 2m, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত স্কয়ার, এই যে এদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। f2 এর মান কত হবে দেখো, f2 এর মান হবে এদিকে দেখো m আর এখানে 2m, তাহলে f2 এর ধরেছি f2, তাহলে f2 এর মান হবে দেখো তো g এর ভর m আর এর ভর 2m, তাহলে দুটো ভরের গুণফলের সমানুপাতিক m 2m। আর এদেরও মধ্যবর্তী দূরত্ব কত, ওই যে ত্রিভুজের বাহু এ, তাহলে কি হলো f1 আর f2 সেম না, এই f1 আর f2 কে আমি হিসাবের সুবিধার্থে f ধরে নিলাম, কি ধরে নিলাম f। এই সূত্রটা কি হবে এদিকে দেখো তো, তাহলে এখানে দেবো f স্কয়ার, এখানেও দেবো f স্কয়ার ভাই, এখানে f আর f মিলা কত হবে বলো তো 2f স্কয়ার, বুঝেছো? এখন আমাকে বলো তো cos 60 ডিগ্রির মান কত জানো, cos 60 ডিগ্রির মান কত কত বলো, cos 60 ডিগ্রির মান কত হবে বলো, হাফ হাফ, রুট দেখে sin 60 ডিগ্রির মান √3/2, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে হাফ। এই যারা ভুলে গেছে আমি একটু স্মরণ করে দিই, যে cos এর মান বের করবা, দেখবে দেখো 4 ভাগ কত বলো তো 4 3 2 1 0, এই 4 কে 4 দ্বারা ভাগ করলে এটা 0 ডিগ্রির মান, মনে আছে হাই স্কুলে, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা 60, আর এটা কত 90। এই যে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর উপর রুট দিলে 1 হয়, যেটা cos 0 ডিগ্রির মান 1। cos 30 ডিগ্রির মান কত হবে এদিকে দেখো, 4 কে 3 দ্বারা ভাগ দিলে তার উপর আবার রুট করো, তাহলে কত হবে বলো তো 2 divided √3, এদিকে হবে, সরি ভাই, এই 4টা হবে এইদিকে, 4 দ্বারা এদিকে ভাগ, 3 কে 4 দ্বারা ভাগ দিলে কত হবে বলো তো √3/2, ঠিক আছে? আর এদিকে দেখো তো 45 এর মান 1/√2, 60 এর মান কত হবে দেখো 1/4, 60 ডিগ্রির মান এই যে রুট করলে কত হবে বলো তো হাফ, ঠিক আছে? এই 2 আর এই 2 কাটে, তাহলে f স্কয়ার f স্কয়ার f স্কয়ার, কয়টা f স্কয়ার হলো 3টা না, তাহলে 3f স্কয়ার, তাহলে ভাই স্কয়ার রুটে কাটে, তাহলে আমরা কি পেলাম f নিট ইকুয়াল টু 3f √3f। ভাই এটা বুঝো নি, এই যে √3 থেকে গেল f এর স্কয়ার আর রুটে কাটে, ঠিক আছে? এবার f এর মান আমাদের কত বলো তো, উপরে যে হিসাব করে আসছি দেখো, f এর মান বসাও, f এর মান হচ্ছে g m ইনটু কত 2m ডিভাইডেড বাই কত স্কয়ার, তাহলে একটু সাজুগুজু করে যদি লেখো √3, তাহলে এখানে নিয়ে আসলাম, এই 2টার সামনে নিয়ে আসলাম, g m স্কয়ার ডিভাইডেড বাই কত স্কয়ার। তো একটা জিনিস আমরা বের করলাম এদিকে দেখো তো, সেই জিনিসটা কি ভাই, এই কার উপর টানাটানি বলো তো, এটা 2m এর উপর, কার উপর 2m এর উপর। এখন প্রথমটা কি বলেছি m, পরেরটা 2m, ভাই 2m একটা আছে 7, একটা 2√7, আর একটা কি বলতো √3, আর একটা কত 2√3, এবং 2m এর উপর দেখো তো, এর সাথে মিলাও তো ভাই একটু দেখো তো, এখানে বলিছে হচ্ছে f নিট ইকুয়াল টু, আমরা পাইলাম কত বলো, এদিকে দেখো এই মাঝখানেরটা ফাঁকা রাখলাম, এরা বলিছে বল যদি এরকম হয় y কত হয় gm স্কয়ার ডিভাইডেড বাই কত হয় বলো তো a স্কয়ার। এরকম যদি এটা মিলাই দেখো তো ভাই, এই gm আর স্কয়ার যদি এখানে রাখি gm স্কয়ার, তাহলে এখানে কত থাকে বলো তো 2 রুট কত 3 না, যেহেতু বলিছে 2m এর উপর আকর্ষণ বলের পরিমাণ, তোমাকে প্রশ্নতেই বলে দিছে যে হ্যাঁ 2m এর উপর আকর্ষণ বল হবে y gm স্কয়ার স্কয়ার, তাহলে y এর মানটা কত হবে, y এর মানটা আমরা উল্টা দিকে কাজ করতেছি দেখো তো, তাহলে y এর মানটা কি হবে ভাই দেখো তো, y gm স্কয়ার স্কয়ার, এটা যদি মিল রাখি যে gm স্কয়ার স্কয়ার
এটা আর এটা মিল রাখলাম, তাহলে ওয়াই এর মান কত হবে বলো? 2√3 2√3। এখন দেখো তো ভাই ওয়াই এর মান পরে √2√3 কোথায় আছে দেখো, এই যে এই জায়গায় আছে। তো একটা তো মিললে, তিনটার মধ্যে একটা মিললে আগেরটা √7 এমনিই হবে। তুমি এভাবে করে দেখো তোমরা। এবার তোমার কাজ হচ্ছে কি জানো, বাসায় করে দেখবা। এই একটা এম নিবা, তোমার বাসায় কি কাজ আমি বলে দিই। বাসায় কাজ হচ্ছে একটা এম নিলা, যে কোনো একটা এম ধরলা, এম যেহেতু দুইটা, একে কে কে টানবে, একটা এম টানবে আর একটা কে টানবে বলো তো, এর নাম দিয়ে ভাই 1, আর একটা কে টানবে 2m, এর নাম দিয়ে ভাই F2, আর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 60। নিয়ে তুমি যদি ওভাবে বের করে দেখো, তাহলে ওই যে এফ যেটা হবে নিট ফোর্স, এখানে দেখবা ঘোরাফেরা পাবা √7, কত হবে ভাই বলো তো, √7 gm² বাই কত বলো তো, a স্কয়ার হবে। তখন দেখবে x এর মান √7 হবে। তোমরা একটু এটা করো বাসায়। কারো কোনো প্রবলেম আছে বলো? তাহলে আজ এখানেই রাখলাম, আর এই পিডিএফটা তোমাদের হচ্ছে ইয়া করে দেবো। হ্যাঁ, এগুলো কি এমসিকিউ আসবে? কি এবং কি এমসিকিউ আসবে? না না, তোমাদের রিটেনে আসবে। আমি এমনি দেখালাম এগুলা হায়ার লেভেলের অঙ্ক। ইঞ্জিনিয়ারিং যদি অ্যাডভান্স পরীক্ষা দিতে চাও, এরকম হচ্ছে কঠিন কঠিন আসবে। এই কনসেপ্টটা দরকার আমার, বুঝতে পারছো? এমসিকিউ এত বড় দিলে পারে ছেলেবেলে, এত সময় আছে। এগুলো অ্যাডমিশনের সময় আসবে, আর তোমাদের একাডেমিক দিলে এগুলো সৃজনশীল দিবে এভাবে। এটা 3টা দিয়ে 4টা দিয়ে দেখাবো না কিভাবে সৃজনশীল আসছে। থামো, এই স্টপ করে দিই আর কি, ইয়াটা আন্দাজ